এই ছেলেটির বাবার এমন একটি ভুলের কারণে ছেলে তার বিয়ের কার্ডে বাবার নাম রাখবে না বলে একদম তুমুল ঝামেলা তৈরি করে তার হবু শ্বশুরের সাথে। আর এই সব ঝামেলা আর না নিতে পেরে মেয়েটি, আমি এই কাকুর মেয়ে আর এই ছেলেটির গার্লফ্রেন্ড, এমন এক সিদ্ধান্ত নিয়ে নেয় যে যা দেখে আপনার অজান্তে কখন যে চোখে জল চলে আসবে আপনি বুঝতেও পারবেন না। আর এই মুভিটি হলো এই মুভির দ্বিতীয় পার্ট। এই মুভির প্রথম সিনগুলো একটু বলে দিই যাতে এই মুভি বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। মুভির নাম ব্যাচেলার মালি। এই ছেলেটির নাম হলো মালি। তো মালির বাবা একদিন তাদেরকে ছেড়ে অন্য এক মহিলার সাথে চলে যায়। আর এরপর থেকেই ছেলেটি তার বাবার উপর এতটা ক্ষিপ্ত হয়ে উঠে যে ছোট্টবেলা থেকেই তার নিজের জীবনটাকে শেষ করতে একদম মুঠে পড়ে লাগে। এরপর সে বড় হয়েও তার এমন বদ অভ্যাসগুলো তার মধ্যে থেকে যায়। এইসব বদ অভ্যাস নিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। আর সেই মেয়েটি হলো কাবেরী। এই কাবেরী মেয়েটি আবার ছোট্টবেলা থেকে কলকাতাকে অনেক পছন্দ করত এবং তার মা ওখানেই জন্ম হয়েছিল। তাই তার মার স্মৃতি ধরে রাখতে কাবেরী কলকাতায় গিয়ে পার্মানেন্টলি থাকার আশা দেখত। মালি এগুলো জানতে পেরে কাবেরী যেখানে কাজ করে সেখানে এসে কাবেরীকে প্রপোজ করে। মালি কাবেরীকে প্রপোজ করে এখান থেকে চলে যায়। এরপরে তার বন্ধু এসে বলে, ছেলেটি কি বললো তোকে? তখন কাবেরী বলে, ও আমাকে বিয়ে করতে চায়। তখনই ওই মেয়েটি বলে, আচ্ছা তুই চিন্তা করিস না, এই ছেলেটিকে সোজাসুজি বলবি না যে তুই ছেলেটিকে ভালোবাসিস না, তুই বিয়ে করবি না। যদি জানতে পারে এই ছেলেটি অনেক সমস্যা করবে। কিন্তু মালি তো জেদি ছেলে, সে আবার কাবেরীকে যখন প্রপোজ করেছে তাকে বিয়ে করেই ছাড়বে। তো এরপর নেমে পড়ে মালি ভালোবাসার ময়দানে কাবেরীকে পটাতে। কাবেরী তো জানতো এই ছেলেটি কেমন, তাই সব সময় মালির কাছ থেকে এড়িয়ে এড়িয়ে চলতো। মালি রাস্তায় কলেজের সামনে দাঁড়িয়ে কাবেরী হ্যাঁ অপেক্ষা করতো। তো এবার আসি আমরা দ্বিতীয় পার্টে। মালি যখন একদিন কাবেরীর কলেজের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুধু কাবেরীর মুখ থেকে হ্যাঁ শোনার জন্য, তো কাবেরী আর সব সহ্য করতে না পেরে বেরিয়ে এসে বলে, তুমি কি আমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারবে? মালি বলে, একবার বলেই দেখো, আমি পারি কিনা দেখেই নিও। তাহলে তুমি আজকের পর থেকে না কোনো করবে নেশা আর সমস্ত রকমের বাজে কাজ ছেড়ে দেবে। মালি বলে, ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার কথাই সবকিছু ছেড়ে দিলাম। এবার তুমি আমায় বিয়ে করবে তো? তখনই কাবেরী বলে, আরে দাঁড়াও, আমার পুরো কথা শেষ হয়নি এখনো। আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করে কলকাতায় গিয়ে থাকতে চাই। কিন্তু আমি যাকে ভালোবাসি তার বাবার হাত থেকে সে কিছুতে বেরিয়ে আমার কাছে আসতে পারছে না। তুমি কি ওকে এনে দেবে আমার কাছে? আমরা এখান থেকে চলে যাব। মালিক কি ভেবেছিল আর এটা কি বললো কাবেরী, এটা ভেবে একদম থ মেরে দাঁড়িয়ে আছে। এরপর কাবেরীর কথায় সেই ছেলেটিকে তার বাড়ি থেকে বের করে নিয়ে চলে আসে স্টেশনে, যেখানে আগে থেকেই কাবেরী তাদের জন্য অপেক্ষা করছে। তো মালির কাজ শেষ, এখান থেকে বেরিয়ে যাবে। এই ছেলেটি বলে, ভাই একটু এখানে থেকে যাও না। মালি বলে, আর কি করার আছে আমার? ছেলেটি বলে, যাই হোক তুমি এখানে একটু থেকে যাও, না হলে আমার বাবা এখানে এলে অনেক সমস্যা হবে, আমরা এখান থেকে আর বেরোতে পারবো না। এতবার জোর করাতে মালি একটু ট্রেন আসা অবধি অপেক্ষা করে। ট্রেন এলে এদেরকে ট্রেনে তুলে দিয়ে মন খারাপ করে পিছনে ঘুরে দেখে, আরে এ কি, কাবেরী তো ওই ছেলেটির সঙ্গে যায়নি। সিন কিছুটা ব্যাকে এলে দেখি ওই ছেলেটি বলছে, দেখ কাবেরী, এই মালি ছেলেটি তোকে পাগলের মতন ভালোবাসে। আমাকে বাড়ি থেকে নিয়ে আসার সময় বারবার তোর কথাই বলছিল, তোকে আমার সঙ্গে যেতে হবে না, তুই এখানেই থেকে যা। আমি তার ভালোবাসা কি করে আমার সঙ্গে নিয়ে যাই বল? এর মানে কাবেরী যে মালিকে বলেছিল সেই ছেলেটিকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই, সব কিছু মিথ্যে কথা বলেছিল। সে আদৌ এই ছেলেটিকে ভালোবাসে না। আর এতক্ষণ যা কিছু হয়েছে সেই ছেলেটির সঙ্গে মিলে কাবেরী এতক্ষণ নাটক করছিল। এসব কিছু মালি জানতে পেরে কাবেরীকে বলে, এগুলো করার কি দরকার ছিল? তখন কাবেরী বলে, কেন করব না? সবাই তো ভালোবাসতে পারে, কিন্তু ভালোবেসে বা কয়জন বা তাজমহল তৈরি করতে পারে সেটাই দেখাচ্ছিল। এর মানে কাবেরী যে বোঝাতে চাইছে, এতদিন যে মালি কাবেরীকে ভালোবাসার সত্ত্বেও কাবেরীর কথায় তার ভালোবাসাকে অন্য এক ছেলের হাতে তুলে দিতে পারে। তো এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে কাবেরী বুঝতে পারে এ ছেলেটি অর্থাৎ মালি তাকে সত্যি সত্যি ভালোবাসে। মালির এমন পাগল করা ভালোবাসা দেখে কাবেরীর মন কিছুটা মালির জন্য গলতে শুরু করে। এর মানে কাবেরী মালির প্রেমে অলরেডি পড়ে গিয়েছে। আর এতদিন যে মালি কাবেরীর পিছনে পড়েছিল সেটাও সফল হয়েছে। কাবেরী যে সব সময় কলকাতায় গিয়ে থাকার স্বপ্ন দেখতো, এখন সে মালির প্রেমে পড়ে মালির সঙ্গে এখানে থাকতে চায়। আর মালি এগুলো জানতে পেরে দ্বিতীয়বার যেন প্রাণ ফিরে পায়। এরপর থেকে কাবেরীকে দেওয়া কথা অনুযায়ী মালি নিজেকে বদলাতে শুরু করে। প্রথম প্রেম বলে কথা, তো সেই অনুযায়ী প্রেমের সব রকমের ফিলিংস
মালি এবং কাবেরীর মধ্যে প্রবেশ করে। প্রেমে পড়লে যা হয় দুইজনের মধ্যেও ঠিক একই প্রভাব পড়ে। আর অনেক দিন পর ছেলের এমন হাসি মুখ দেখে কাকিমা তো বুঝতে পারে ছেলের কি হয়েছে। তো পুনরায় আবারও সিন বর্তমানে আসে। ওই যে প্রথম পার্টে আমরা দেখেছিলাম মালি মদ খেয়ে টাল অবস্থায় বাইক থেকে রাস্তায় পড়ে গেছিল, তো সিন ওখানে আসে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, মালি রাস্তায় পড়ে আছে। আর সেই সময় একটি ছেলে বৃষ্টিতে ভিজে রাস্তা পার হওয়ার সময় কাকে যেন রাস্তায় পড়ে থাকতে দেখে মালির কাছে এসে মালিকে এইভাবে তুলে আস্তে করে একটা থমে ঠেকিয়ে কেন জানি বারবার চারপাশে দেখতে থাকি। এরপর ছেলেটি তার পিছন থেকে ছুরি বার করে, আর ছুরি বার করে মালির পেটে স্টেপ করে দেয়। মালি ওখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। আর এদিকে ছেলেটি পালিয়ে একটা গাড়িতে গিয়ে ওঠে। সেই গাড়ির ভিতরে ওই যে বিয়েতে আসা রাজুকে দেখতে পাই, যা আমরা পাস্টে দেখেছিলাম। তো একটা হাত কেন জানি রাজুর পঙ্গু হয়ে গেছে এবং ছেলেটিকে বলছে, তুই কোনো চিন্তা করিস না, কোনো কিছু হলে আমি সামলে নেব, তুই এখন আরামসে বাড়ি যা। তো ছেলেটি বাড়িতে এসে হাত পা ধোয়ার সময় তার মা আসে। এই মহিলাকে চিনতে পেরেছেন? ওই যে সত্যনারায়ণের দ্বিতীয় বউ, মালির দ্বিতীয় মা। এর মানে এই ছেলেটি হচ্ছে মালির সৎ ভাই। আর এই ছেলেটির নাম হচ্ছে রামান্না। রামান্নার জামায় রক্ত লেগে আছে দেখে ওই মহিলা বলছে, তোর জামায় কিসের রক্ত, তুই কি করেছিস? এই রামান্না ছেলেটি ভয় পেয়ে যায় আর বলে, আমি মালিকে মেরে ফেলেছি। মা বলে, এটা তুই কি করেছিস, কেন করেছিস? রামান্না বলে, কেন করেছি তুমি জানো না? বাবা যখন মারা গিয়েছিল তখন আমাদেরকে বাবার মুখটাও দেখতে দেওয়া হয়নি, আমাদেরকে তাচ্ছিল্য অপমান করে বের করে দিয়েছিল, সেগুলো কি করে ভুলে যাব আমি? এরপর ওই মহিলা কি যেন ভাবতে থাকে। আবারও সিন চলে আসে অতীতে। ওই যে মালি আর কাবেরী একে অপরের ভালোবাসা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে, তারা একে অপরের সঙ্গী হয়ে উঠেছে। এরপর থেকে তারা একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো সব কিছু শুরু করে দেয়। তো এমনই একদিন মালি রাজ্জামের দোকানে আসে। রাজ্জাম তো মালিকে দেখে চিনতেই পারছে না, এ কি তার কাকা, যে কাকা সবসময় নেশা করতো, যেখানে সেখানে মারামারি করতো, সব কিছুই কাবেরের জন্য ছেড়ে দিয়েছে। আর তার মুখে সবসময় হাসি লেগে থাকে। এর কিছুক্ষণ পর মালির বন্ধুরা একটা দুর্গা লজে ডাকে কি একটা কাজের জন্য। তো মালি এখানে এলে তাদের মধ্যে একটা বন্ধু মালিকে জোর করে ওই মেয়েদের রুমে ঢুকিয়ে দেয়, বাইরের দিক থেকে দরজাটা বন্ধ করে দেয়। আর কি করবে, মালিক কাবেরীর কথা মনে রেখে খাটে এসে বসেছে আর বলছে, আমি এসব কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র একজনের জন্য, আমি তাকে অনেক ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। তখন ওই মেয়েটি বলে, তাহলে তুমি ওকে বিয়ে করছো? তখন মালি বলে, হ্যাঁ আমি ওকে বিয়ে করছি। তখন ওই মেয়েটি বলে, তাহলে তুমি আমাকে তোমার বিয়েতে ডাকবে না? না, এমন মেয়ে বলে আমাকে ডাকতেই চাইবে না। তখন মালি বলে, তোমাকে তো আমার বিয়ের সমস্ত জোগাড়পত্র নিয়ে আসতে হবে। তো তারা এমনই কথা বলছিল, তখনই সেই সময় লজে পুলিশ চলে আসে আর মালিকে ধরেছে। আর একজন পুলিশ মেয়েটির কাছে যাবে, মালি ওই পুলিশটাকে আটকে বলে, আপনি একটু বাইরে চলুন, ওই মেয়েটি ঠিক মতন পোশাকগুলো পরেনি, ততক্ষণ পোশাকগুলো পরে নিক, তারপরে কথা হবে। ওই পুলিশটি বলে, মেয়েটিকে কেউ কিছু করেছে কিনা তা বুঝবো কিভাবে যদি না দেখি? এই বলে মেয়েটির গা থেকে চাদর টেনে দেয়। আর এটা দেখে মালির মাথা তো গরম হয়ে যায় আর ওখানে ওই পুলিশটাকে বেধড়ক মারতে শুরু করে। আর মারতে মারতে বাইরে নিয়ে এলে ওই কনস্টেবল লক্ষ্মীনারায়ণ ওখানে চলে আসে। তো এসে মালিকে ধরে, তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস? মালি বলে, স্যার আপনি পুরো ব্যাপারটা জানেন না, ও কি করেছে। লক্ষ্মীনারায়ণ তো কিছুই শোনে না, পুলিশের গায়ে হাত দেওয়ার কারণে মালিকে থানায় তুলে আনে। এর কিছুক্ষণ পর মালির বাবা তার প্রতিবেশী থানায় এসে এসআইকে বলছে, ওই আমাদের ছেলেরা একটু লজে গিয়ে ওই ছাইবাসগুলো খাচ্ছিল, আর তখনই আপনারা গিয়ে ওখান থেকে ওদেরকে ভুলবশত ধরে এনেছেন। লক্ষ্মীনারায়ণ ওখানে এসে বলে, ওদেরকে এমনি এমনি কোনো শখে ধরে আনা হয়নি, মালি নামক একটি ছেলে পুলিশের গায়ে হাত দেওয়ার কারণে ওদেরকে ধরে আনা হয়েছে। কয়েকদিন জেলের ভিতরে ঢুকিয়ে দিলে কার সঙ্গে কী রকম ব্যবহার করতে হয় সব কিছু শিখে যাবে। পুলিশের মুখ থেকে এমন কথা শুনে মালির বাবা লক্ষ্মীনারায়ণের পায়ে পড়ে যায় আর বলে, ওর বয়স অনেক কম, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, এরকম করবেন না। পাশ থেকে ওই প্রতিবেশী কাকু বলে, আরে এটা তুই কী করছিস, তোকে মানায় না, ওখান থেকে উঠে আয়। কিন্তু সত্যনারায়ণ কিছুই শোনে না, তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে বারবার মিনতি করতে থাকে। মালিকে জেল থেকে বাইরে নিয়ে আসলে এসআই বলছে,
একেবারে হাত পা ভেঙে এখানেই ফেলে রাখবো। সাহস তো কম না, পুলিশের গায়ে হাত দেওয়া, বেরিয়ে যাবে। তোর উপর কেস করে 2 বছর জেলে ঢুকিয়ে দেব। শুধু তোর বাবা এসে লক্ষ্মীনারায়ণের কাছে মিনতি করেছে, না হলে তোকে কোনোদিনও ছাড়তাম না। মালি তার বাবার কথা শুনে রেগে যায়, বলে, কে বাবা? কার বাবা? আমার বাবা তো 18 জানুয়ারি 1985 সালে মারা গিয়েছে। যে কেউ এসে আমার বাবা পরিচয় দিলে সে তো আর আমার বাবা হয়ে যায় না। দরকার পড়লে আমার উপর কেস করুন, 2 বছর কেন, যত বছর রাখতে হয় রাখুন, কিন্তু কারোর দয়াতে ছাড়বেন না আমাকে। সত্যনারায়ণ মালির মুখ থেকে এসব কথা শুনে তার মুখের পুরো ভাষা হারিয়ে ফেলেছে, আর এক পাশে চোখ পুরো জলে ভিজে আসছে। সত্যনারায়ণ বাইরে বেরিয়ে এসে কি যেন ভাবছে, তখন সেই প্রতিবেশী কাকু বলে, তুই বেশি চিন্তা করিস না, ও তো কার সামনে কি বলতে হয় কিছুই জানে না। জানি তুই ভুল করেছিস, তারপরে অনেকবার তাদের কাছে ক্ষমা চেয়েছিস। সত্যনারায়ণ বলে, আমি জানি আমি বড় ভুল করেছি, তারপরেও আমি তাদের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু তারা আমাকে ক্ষমা করেনি, শুধু মালির মা ছাড়া। আর আমি যদি ওই দিন পদ্মার সঙ্গে না বেরোতাম, অর্থাৎ তার দ্বিতীয় বউর কথা বলছে, তাহলে ওই দুটো প্রাণ সেদিনই আত্মহত্যা করত। আমার একটা কথা ছিল কাকু, আপনি তো একটা বিয়ে করেছিলেন, দ্বিতীয় বিয়ে করার কি দরকার ছিল? এখন তো আপনাকে এইসব মাসুল বইতেই হবে। ওই কাকু বলে, আমার জীবিত থাকা অবস্থায় আমার ছেলে আমাকে মেরে ফেললো, এখন আমি কি করে বাঁচবো? কি যেন ভাবতে ভাবতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। রাজ্জামের স্বামী এসে মালি সহ সবাইকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে মালির বাড়িতে। তো মালি বাড়িতে ঢুকতে যাবে, দেখে মারা গিয়েছে তার বাবা। এর মানে ওই দিন যে মালি পুলিশ স্টেশনে সত্যনারায়ণকে হার্ট করেছিল, সেটা আর সহ্য করতে না পেরে মালির বাবা এবার সত্যি সত্যিই মারা গিয়েছে। কিন্তু এদিকে তার বাবা যে মারা গেছে, মালির কোনো শোকাতো নেই। এসব এড়িয়ে আরাম করে চেয়ারে গিয়ে শুয়ে পড়ে। এর কিছু সময় পর পদ্মা, অর্থাৎ সত্যনারায়ণের দ্বিতীয় বউ, সত্যনারায়ণের মৃত্যুর খবর পেয়ে মালির বাড়িতে আসতে থাকে। তখনই মালি চেয়ার থেকে উঠে ছুটে যায় গেটে আর বলে, ওখানেই থামো, চৌকাঠের ভিতরে ও ঢুকবে না। তাদেরকে অপমান করে ওখান থেকে বের করে দেয়। এরপর মালি তার বাবার শেষ কাজটাও করে না, না তার ভাইকে করতে দেয়। সিন চলে আসে বর্তমানে। ওই যে মহিলা পদ্মা এতক্ষণ এগুলোই ভাবছিল, তখনই রাম্মানা ছেলেটি বলে, বেশ করেছি, মেরেছি, ওর মরাই দরকার ছিল। কিছুদিন আগে আমি ওদের গ্রামে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। টিমের প্রথম হওয়াতে জাজরা আমাকে মালির ভাই বলে পরিচয় দিয়েছিল। এই জন্য মালি ওখানে আমাকে সহ জাজকে অনেক অপমান করেছিল। আমি কি করে ওকে ছেড়ে দেব? আমি ওকে মেরে দিয়েছি, ল্যাটা চুকে গেছে, ভুলে যাও, এই বলে এখান থেকে বেরিয়ে যায়। মালির কাছে এলে দেখি মালি এখনও সেখানে পড়ে আছে, আর আশেপাশে লোক জড়ো হয়ে গেছে, কিন্তু মালিকে কেউ আর হসপিটালে নিয়ে যাচ্ছে না, আর বলছে, এ তো সত্যনারায়ণের ছেলে মালি, তার বাবার শেষ কাজটুকুও করেনি, মরবে তো এমন। খবর পেয়ে এখানে পুলিশ আসে, চেক করে দেখে মালির নাড়ি এখনও চলছে। লক্ষ্মীনারায়ণ আর দেরি না করে মালিকে হসপিটালে নিয়ে চলে আসে। অপারেশন শুরু হয়েছে, আবারও সিন অতিথি আসে। ওই যে কনস্টেবল পুলিশ লক্ষ্মীনারায়ণ, তার বাড়িতে এলে দেখি লক্ষ্মীনারায়ণ বাইরে বসেছে, আর এই লোকটা তাল কেটে দিচ্ছে, লক্ষ্মীনারায়ণ খাচ্ছে। তখনই ওইখানে কাবেরী আসে, আর আমরা জানতে পারি কাবেরী আসলে এই লক্ষ্মীনারায়ণেরই মেয়ে। মেয়েকে বলছে, তুমি তো সব সময় কলকাতা গিয়ে ওখানে থাকার স্বপ্ন দেখো, তোমার একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে কলকাতা থেকে, তুমি যদি রাজি থাকো তাহলে বিয়ের কথা এগোবো। এদিকে কাবেরী তার বাবার মুখ থেকে বিয়ের কথা শুনে কাবেরী তো অনেকটা ভয় পেয়ে যায়। এমন ভয় পেতে দেখে বলে, আরে এত কেন ভয় পাচ্ছ তুমি? তোমাকে কি আজকেই বিয়ে দিয়ে দিচ্ছি নাকি? শুধুমাত্র তো এ ব্যাপারে বললাম তোমাকে, তুমি যদি রাজি থাকো তাহলে কথা এগোবে আগে। নাও, এত ভাবতে হবে না, এটা খেয়ে নাও। পরদিন এলে আমরা দেখতে পাই মালি আর কাবেরী মন্দিরে দেখা করতে এসেছে। কাবেরী বলে, আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে, তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে জলদি আসো আমার বাবার কাছে। মালি বলে, তোমার বাবার সঙ্গে আমার একটা বড় ঝামেলা হয়ে গেছে, তোমার বাবা আমাদের বিয়েটা নাও দিতে পারে। আরও একটা কথা ছিল, তোমাকে জিজ্ঞাসা না করে আমার যে ওই ট্র্যাক্টরটা ছিল ওটাকে বিক্রি করে দিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা নিজস্ব ব্যবসা শুরু করব, তারপরে ব্যবসা ভালো চললে তোমায় বিয়ে করব।
বিয়ে করে তারপর তোমায় গাড়ি বাড়ি গয়না শাড়ি সব কিছু কিনে দেব। তুমি যখন গাড়ি চড়ে রাস্তা পার হবে তোমাকে দেখে আশেপাশে সবাই গুঞ্জন করবে আর বলবে তুমি কার বউ। তারা সবাই জানবে তুমি মালির বউ। তারা এমনে বসে বিয়ের আশা দেখতে থাকে আর তাদের স্বপ্নগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর কথা অনুযায়ী মালিক বস্তা আনাগোনার ব্যবসা শুরু করে। তো ব্যবসার রং রমিয়ে চলছে। কাবেরী মালিকের ডেকে বলে, ব্যবসা তো ভালোই চলছে, এই নাও মঙ্গলসূত্রটা এবার আমাকে পরিয়ে দাও। মালি বলে, তুমি যখন আমাকে ছাড়া আর থাকতে পারছো না, তোমার যখন আর তর্স হয়েছে না, তাহলে আসো আমি মঙ্গলসূত্রটা তোমাকে পরিয়ে দিই। তখনই কাবেরী ভয় পেয়ে যায় আর বলে, আরে আরে থামো থামো, আমি তো মজা করছিলাম, আগে আমার বাবাকে বলতে তো দাও, তারপরে তো এসব হবে। রাত্রিবেলা এলে দেখি কাবেরী আনাজ কাটতে বসেছে। তার বাবা ছুটে এসে বলছে, দেখ তো কচি তরকারিতে লবণ ঝাল ঠিক আছে কিনা। কাবেরী টেস্ট করে বলে, দারুণ হয়েছে বাবা। লক্ষ্মীনারায়ণ বলে, আচ্ছা কচি, তোকে যে ওই বিয়ের ব্যাপারে বলেছিলাম ওই ব্যাপারে কিছু ভেবেছিস? কাবেরী মৃদু স্বরে বলে, বাবা। আর লক্ষ্মীনারায়ণ বলে, কি বলবি বল। কাবেরী বলে, আমি এত দূরে বিয়ে করব না, আমি এখানকার ছেলেকেই বিয়ে করব। কাকু বলে, তাহলে তো খুব ভালো হবে, তুমি সারাক্ষণ আমার চোখের সামনে সব সময় থাকবে। তাহলে এখানকার কোন এক ছেলেকে তোমার বিয়ের জন্য দেখি। কাবেরী বলে, বাবা আমি এখানকার ছেলেকে বিয়ে তো করব, কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি। লক্ষ্মীনারায়ণ রান্না যে করছিল রান্না বন্ধ করে কাবেরীর কাছে এসে বলে, কে সে ছেলে? কাবেরী বলে, মালি। আর সেই সময় কারেন্ট চলে আসে। কাবেরীর মুখে মালির নাম শুনে লক্ষ্মীনারায়ণের চোখ মুখ তো পুরাই পাল্টে যায়। এরপর দিন মালি তার মাকে বলছে, মা জলদি রেডি হও, কাবেরীর বাবা বিয়ের কথা বলার জন্য আমাদেরকে ডেকেছে। তখন তার মা এসে বলে, আমি তো যাব না, ওটা তো শুভ কাজ, আমাকে যেতে নেই। তো তুই ওখানে গিয়ে ওনাদের সঙ্গে ভালো মতন করে কথা বলবি, কোনো ঝামেলা তৈরি করবি না। মালি বলে, ও ঠিক আছে, আমি কোনো ঝামেলা করব না, যা হবে আমি দেখেই নেব। মালির জামাই রাজ্যে মিলে চলে আসে লক্ষ্মীনারায়ণের বাড়িতে বিয়ের কথা বলতে। এদের সবাইকে লক্ষ্মীনারায়ণ আপ্যায়ন করে ভিতরে ডাকে। এরপর কাবেরীকে সবার জন্য চা নিয়ে আসতে বলে। এই কাকু এবার রাজ্যামকে বলে, আচ্ছা বেটি, এ তোমার কে হয়? রাজ্যাম বলে, ইনি সম্পর্কে আমার কাকু হয়। লক্ষ্মীনারায়ণ বলে, ও তোমার কাকু হয়, আচ্ছা তোমার কাকুর সাথে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল জানো? ওই যে গ্রামের মেলা হয় না, ওইখানে। আবার কি অবস্থায় জানো? মারামারি করার অবস্থায়। আর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল জানো? ওই যে ফেমাস দুর্গালজ আছে না, ওইখানে। এই নবাব যখন পুলিশদেরকে বেধড়ক মারছিল, ভাগ্যবশত আমি ওখানে পৌঁছে যাই। আর আমি ছুটে গিয়ে মারামারি বন্ধ করতে গেলে এই ছেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রাজ্যাম বলে, আপনার সমস্ত কথা ঠিক, কিন্তু কাকু আর আগের মতন নেই, এসব তো পুরনো কথা, এখন তো কাকু আগে থেকে পুরাই পাল্টে গেছে। মালির জামাই তখন বলে, কাকু এখন একটা বড় ব্যবসা শুরু করেছে, এখন ভালো ইনকামও করছে, এখন তো আপনার মেয়ের বিয়ে দিতে কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি জানি, আপনাদেরকে এমনি এমনি এত সম্মান করছি না, আমি খবর নিয়েছি, এ সম্পূর্ণ বদলে গেছে। কাবেরীর জন্য সব খারাপ অভ্যাসও ছেড়ে দিয়েছে, এখন এর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা প্রশ্ন আছে, এর বাবা যখন পুলিশ স্টেশনে একে ছাড়াতে এসেছিল তখনই বলেছিল তার বাবা নেই, মারা গেছে। মরার সময় ও তারিখ দুটোই একসঙ্গে বলে দিয়েছিল। আমি ভেবেছিলাম এ হয়তো এখন রেগে আছে তাই এমন কথা বলছে, কিন্তু আমি পরে জানতে পারি এর বাবা মরে যাওয়ার পরেও এর বাবার শেষ কাজটুকুও করেনি। বাবা যেমনই হোক না কেন তার শেষ সম্মানটা তো পাওয়ার দরকার, তাই না? যাই হোক, এসব কথা বাদ দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে, বিয়ের নিমন্ত্রণ পত্র যে হবে তোমার, তাতে তোমার বাবার নাম ব্যাচেলার সত্যনারায়ণের নাম থাকতেই হবে। কাকু এমন একটা শর্ত দিয়ে দেয় যে শর্ত শুনে মালি তো রেগে গিয়ে হাতে থাকা চাটাকে ফেলে দিয়ে পা দিয়ে চেয়ারটাকে সরিয়ে তেড়ে আসে তার হবু শ্বশুরের দিকে আর বলে, আমি জানি তো এর চারপাশের কথা ঘুরে আমার কাছে বলবে, আমার বিয়ের সঙ্গে ওই বাবার সম্পর্ক কি? তখন থেকে ওই বাবার কথা বারবার বলছে। এ কি ভেবেছে নিমন্ত্রণ পত্রে ওই লোকটার নাম লিখিয়ে আমাকে সবার সামনে ঝোঁকাবে? তা কোনোদিনও হব না আমি। লক্ষ্মীনারায়ণ বলে, কেন বাবার নাম মুখে নিতে এত লজ্জা কিছু তোমার?
তখন মালি বলে, না রাখবো না বাবার নাম, দাদুর নাম রাখবো, ব্যাচেলার নাগেন্দ্র, তার নাতি মালি। আমি যার নাম রাখলি তোমার তাতে কি? তোমার কি মানে? আমার মেয়ে কার ঘরে, কোন পরিবারে, কোন বংশে যাচ্ছে তা জানার অধিকার নেই আমার? মালি বলে, না, অধিকার নেই। মেয়েকে জন্ম করেছো, বড় করেছো, ব্যাস তোমার কাজ শেষ। এখন একে সারা জীবন খুশি রাখা দায়িত্ব আমার। লক্ষ্মীনারায়ণ মালির এমন ব্যবহার দেখে অনেক রেগে যায় আর বলে, আমার বাড়িতে এসে আমার উপর ছিলে ছিলে যাতা করে কথা বলছো, বেরিয়ে যাও এখান থেকে। তো মালি বেরিয়ে যাবে, কাবেরীকে বলে, কাবেরী এসো আমরা বাড়ি যাব। কাবেরী বলে, আমি এখন কি করে যাব? এটা শুনেও আবারও বলে, লাস্ট বারের মতন বলছি, তুমি যাবে কিনা বলো আমার সাথে। এদিকে তো কাবেরী পুরো ডোটানায় পড়ে গেছে, না সে মালিকে ছাড়তে পারছে, না সে তার বাবাকে ছেড়ে মালির সঙ্গে যেতে পারছে। তখন কাবেরী বলে, আমি বাবাকে একা রেখে কি করে যাব? ব্যাস এটা শোনার পর মালি এখান থেকে তার গাড়িটাকে নিয়ে বেরিয়ে চলে আসে, আবারও আগের মতন বিহেভ করতে শুরু করে আর ওই ছাইপাসগুলো খেতে শুরু করে। এরপর দিন লক্ষ্মীনারায়ণের বাড়ি গেলে দেখি লক্ষ্মীনারায়ণ তার বোনকে একটা ব্যাগ দিয়ে বলছে, এই নাও, এই ব্যাগটা নাও, এই ব্যাগে বিয়ের কার্ড আছে, একটা কার্ড এখান থেকে বার করে ঠাকুরের পার কাছে রেখে দিও। এর মানে এ কাকু কাবেরীর বিয়ে ঠিক করে ফেলেছে এবং তার বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। কাবেরীর কাছে এসে বলছে, এই নে কচি, তোর জন্য মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছি। কি হয়েছে, আমার উপর রাগ করে আছিস? বাবা কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল আমাকে জিজ্ঞাসা না করে, আমার বিয়ে ঠিক করে ফেললো, সেটা ভেবে হয়তো আমার উপর রাগ করতে পারিস বা তোর মুখে যা আসে বলতে পারিস, কিন্তু আমি যে ছেলেটিকে তোর জন্য ঠিক করেছি তাকে যদি তুই বিয়ে করিস তাহলে তুই সারা জীবন ভালো থাকবি। আর বল, আমি জেনে বুঝে কি করে এমন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দেব? বিয়ে হলো সারা জীবনের বন্ধন, যেটা দেখে শুনে করতে হয়, না হলে পরে কোনো সমস্যা হলে ভগবান সব সমস্যা ঠিক করে দেবে এমনটা কোনোদিনও হয় না। আর সেই দিনই মালি বাড়িতে ঢুকে দেখে কাবেরী তার বাড়িতে এসে আগে থেকেই তার জন্য অপেক্ষা করে বারান্দায় বসে আছে। তখন রাজিয়াম বলে, কাকু তোমার গাড়ি কোথায়? মালি বলে, বিক্রি করে দিয়েছি। রাজিয়াম বলে, কি এমন দরকার ছিল যে গাড়িটাকে বিক্রি করেছো? মালি বলে, দরকার নেই বলে তো বিক্রি করে দিয়েছি। এই কাকিমা বলে, তুই এমন কেন করছিস? মেয়েটা কি দোষ করেছে, তাকে এমন কষ্ট দিচ্ছিস কেন? মালি খাট থেকে উঠে তার মাকে বলে, এর বাবা কি বলেছে জানো? আমার বিয়ের কার্ডে তোমার স্বামীর নাম চেয়েছিল, যেটা কিনা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কাবেরী ওখান থেকে উঠে মালিকে টেনে বলে, চলো আমরা চলে যাই, তুমি তোমার মাকে ছেড়ে দাও, আমি আমার বাবাকে ছেড়ে দেব। এরপর আবারও মালিকে বলে, কি ভাবছো মাকে ছাড়তে পারছো না? তাহলে বলো আমি কিভাবে ওই দিন আমার বাবাকে একা রেখে আমি তোমার সাথে চলে আসতাম? এরপর মালির হাতে একটা বিয়ের কার্ড দিয়ে বলে, এটা হলো আমার বিয়ের কার্ড, এতে তারিখ, সময়, জায়গা সব দেওয়া আছে, তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে কাবেরী অশ্রু ভেজা চোখে সব কষ্ট বুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে। সিন বর্তমানে আসে ওই যে মালিক হসপিটালে ভর্তি হয়েছিল, ওখানে অপারেশন চলছে, বাইরে এরা সবাই অপেক্ষা করছে। ডাক্তার এলে এরা সবাই জিজ্ঞাসা করে মালিক কেমন আছে। ডাক্তার বলে, অপারেশন ঠিকঠাকই হয়েছে, এখন ঠিকই আছে, কিন্তু রুগীকে 4 থেকে 5 দিন এখানে থাকতে হবে, তাহলে পুরো সুস্থ হয়ে যাবে। মালির সৎ ভাই রামান্না এগুলো শুনে ফেলে। মালি বেঁচে আছে তাই তার জীবনের অনেক ঝুঁকি আছে, তাই এখান থেকে সে ভয় পেয়ে বেরিয়ে যায়। এই কাকিমা ছেলেকে দেখার জন্য পেশেন্ট রুমে ঢুকে দেখে এই মাত্রই মালিকে বেডে শিফট করেছে আর তার মধ্যেই তার হাত থেকে স্যালাইন খুলে ফেলছে। আর এসব দেখে কাকিমা বারবার বলছে, এটা তুই কি করছিস? কিন্তু মালি কোনো কিছু শোনে না আর বলে, জানো আমায় কে মেরেছে? তোমার স্বামী যাকে নিয়ে আছে তার ছেলে, আজ আমি ওকে পুরো মেরে ফেলবো। এগুলো শুনে কাকিমা বলে, ঠিক করেছে তোকে মেরেছে। মার মুখ থেকে এমন কথা শুনে মালি কিছুটা অবাক হয়। তখন কাকিমা বলে, তুই তোর বাবার উপর রাগ করে আজ এমন হয়ে গেছিস, আর তোর উপর রাগ করে সেও আজ এমন হয়ে গেছে। ছোটবেলা থেকে তোর এত বোকামির কারণে তুই তোর নিজের জীবনটাকে শেষ করে ফেলেছিস। কেমন জীবন চেয়েছিলিস আর জীবনে কি পেলি? মালি বলে, কি হবে আমার, আমি তো বেশ ঠিকঠাকই আছি, কোনো সমস্যা নেই তো আমার। কাকিমা বলে, আজকাল তো তুই গুছিয়ে ঠিক মতন মিথ্যে কথাও বলতে পারিস না। তার মার কথা শুনে এরপর মালি কিছু একটা ভাবনায় পড়ে যায়। ওই যে কাবেরীর বিয়ের কার্ড মালিকে দিয়েছিল, সেখান থেকে সিন শুরু করে
চলে আসে কাবেরীর বিয়ের দিন। তো কাবেরী বিয়েতে বসেছে আর বারবার মালির আসার অপেক্ষায় গেটের দিকে তাকিয়ে আছে, কিন্তু মালি আর আসে না। কাবেরীকে এবার বিয়ের জন্য পুরোপুরি রেডি করাতে এরা নিয়ে যায়। এরপরই মালি আসে, এখানে তার বন্ধুর সাথে দেখা হয়। তখন তার বন্ধু বলে, তুই এখানে এসেছিস কাবেরীকে নিয়ে যেতে? তোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল, বারবার গেটের দিকে তাকিয়েছিল, কিন্তু তুই আসিসনি। মালি, এখনও সময় আছে, এখান থেকে তুই ওকে নিয়ে যা। মালি বলে, তুই ঠিক বলেছিস। এটা শুনে তার বন্ধু তো অনেক খুশি হয়। তারপর মালি বলে, অন্য কারোর জিনিস নিচের কাছে রাখতে নেই, আমাকে ও একটা আংটি দিয়েছিল, ওটা ফিরিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। তার বন্ধু এটা শুনে বলে, আরে তুই মানুষ নাকি রাগ আর জেদের একটা ভর্তি বস্তা? মানুষের কাছে বিপি, কোলেস্ট্রল, সুগার মাপার যন্ত্র আছে, কিন্তু কোনো জেদ মাপার যন্ত্র নেই। আর যদিও থাকতো তাহলে তুই সেটাকেও পার করে ফেলতিস। তোকে আমার ভাই বলতেও ঘৃণা করে। তোকে যে আমি এতদিন ভাই বলতাম, তার জন্য আমাকে মার মার বলছি, নয়তো লাত মার, এটাই যোগ্য আমি। তোর মতন মানুষের থেকেই সবসময় দূরে থাকাই ভালো। তো মালি এসব কথা শুনে বিয়ের মণ্ডপে ঢুকতে থাকে। এরপর কি এমন দেখে মালির পুরো শরীর হিম হয়ে যায়। মালির চোখ পুরো জলে ঝাপসা হয়ে আসছে, একেবারে নিথর হয়ে তাকিয়ে আছে। এদিকে এলে দেখি মালিকে ছাড়া কাবেরী আর কাউকে বিয়ে করতে পারবে না বলে কাবেরী আত্মহত্যা করেছে। আর তার বাবা তো এমন দৃশ্য দেখে পুরো অবাক হয়ে বসে আছে আর পাগলের মতন বিয়ে করছে। কি থেকে যে কি হয়ে গেল কাকু তো বুঝতেই পারছেন না। মেয়েকে হারিয়ে কান্নায় পুরো ভেঙে পড়েছে। মালির কাছে এলে দেখি আশেপাশে সবাই কাবেরীর মরার জন্য দায়ী হিসেবে মালিকে মারতে থাকে, কিন্তু মালি এখনও বিশ্বাস করতে পারছে না যে কাবেরী আর নেই। এরা মারছে, তার মধ্যেও মালি একটু ধেপে কাবেরীর মুখ দেখার চেষ্টা করছে। তখনই একটা লোক পিছন দিয়ে এসে মালির মাথায় করে মেরে দেয়, আর মালি ওখানেই পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। সিন আসে বর্তমানে। মালি হসপিটাল থেকে বেরিয়ে রাজ্জামের স্বামীর গাড়ির চাবি নিয়ে চলে আসে ওই রাজুর গোডাউনে। এখানে এসে মালি শুনতে পায় রামান্না বলছে মালি এখনো বেঁচে আছে। রাজু বলে, ঠিক মতন মারতেও পারিস না, একটা তো কাজ দিয়েছিলাম। তখন মালি এসে রাজুকে বলে, ওই দিনের কথা কি ভুলে গেছো? আমি সামান্য ঠেলাতে তুমি আজ এমন পঙ্গু হয়ে গেছো, আর যদি বেশি কিছু করতাম তাহলে তোমাকে হয়তো খুঁজে পাওয়া যেত না। এরপর রামান্নাকে বলে, ওই চল আমার সঙ্গে। রামান্না তো ভয় পেয়ে যায়, কোনো কথা না বলে মালির বাইকে উঠে পড়ে, আর মালি তাকে নিয়ে চলে আসে ওই লক্ষ্মী নারায়ণের বাড়িতে। পেটে টিজ অবস্থায় নিচু হয়ে বসতে চাইলে একটু কষ্ট পায়, সামলে নিয়ে লক্ষ্মীনারায়ণকে বলে, আপনি কেন বাঁচালেন আমাকে? ওইখানে তো ছেড়ে চলে আসতে পারতেন। জানেন, আর মা আমায় অনেক বুঝিয়েছে, আমার এত বোকামির কারণে নিজেই নিজের জীবনটাকে আমি আজ শেষ করে ফেলেছি। মা তো ঠিক বলেছে, আমার এত বোকামির জন্য কাবেরী আজ মারা গেল। এ হলো সত্যনারায়ণের ছেলে রামান্না, আমার ছোট ভাই। শেষমেশ মালির মুখে তার ভাইয়ের পরিচয় পেয়ে রামান্না নিজের ভুলটা বুঝতে পারে। মালি বলে, আমার ছোট মাকে আমার বাবার মরার সময় শেষ মুখটা দেখতে দেয়নি বলে আজ হয়তো আমি শেষে কাবের মুখটাও একটু দেখতে পেলাম না। যাই হোক, আমাকে মারার অধিকার না আছে এর, না আছে ভগবানের, শুধু আছে আপনার। লক্ষ্মীনারায়ণ মালিকে নিজে এসে তার সব দোষ, রাগ, জেদ কাটিয়ে তার ভুল স্বীকার করতে দেখে কাকু এবার চেয়ার থেকে উঠে মালির কাছে এসে বসে আর বলে, কাবেরীর মৃত্যুর জন্য শুধুমাত্র তুমি দায়ী না, আমিও সমান দোষী। কাবেরী অনেকবার বলেছিল সে তোমাকে বিয়ে করে তোমার সাথে ভালো থাকবে, কিন্তু আমি শুনিনি। আমার মন যদিও চেয়েছিল তাকেও আমি দমিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিলাম কাবেরীকে। তার জন্য হয়তো আজ আমার কাবেরী মরে গেল। আমার দোষের শাস্তি ভোগ করতে কাবেরী আমাকে তিল তিল করে মরার জন্য এখানে ছেড়ে গেল। এবার মালিক কাবেরীর ফটোর দিকে আসতে থাকে। ব্যাকগ্রাউন্ড থেকে একটা কাবেরীর ভয়েসে বলছে, তোমার আসার অপেক্ষায় রয়েছিলাম, কিন্তু তুমি আসোনি। আমি মরেছি তোমাকে কষ্ট দিতে না, তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে হবে এটা ভেবে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। মালির জেদ, রাগ সব যেন কোথায় উড়ে যাচ্ছে। সে যে কি ভুল করেছে সেগুলো ভেবে এখন অঝরে কাঁদতে শুরু করে, নিজের মনে থাকা সমস্ত কষ্ট কেঁদে হালকা করে। এরপর এখান থেকে বেরিয়ে সেই মন্দিরে আসে, যেই মন্দিরে আগে কাবেরীর সঙ্গে মালি দেখা করতে এসেছিল। এখানে এসে কাবেরীর কথা চিন্তা করে, তার বাবার কথা চিন্তা করে কাঁধে পিঠ ঠেকিয়ে ধারাম করে নিচে বসে পড়ে আর ভাবে, সে যদি প্রথম থেকে তার রাগ কন্ট্রোল করতো, এই কাজগুলো করতো না,
তাহলে আজ তার কাছে সমস্ত খুশি থাকতো যেগুলো সে চেয়েছিল। এগুলো ভেবেই ওখানে বসে থাকে। কিছুক্ষণ পর রাজেম ছুটে এসে মালিককে বলছে, কাকু তোমার হসপিটাল থাকতে ভালো লাগেনি? তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতাম, কিন্তু এখানে এসেছো কেন? চলো বাড়ি চলো। এই বলে একটু হেলাতেই মালি নিথর হয়ে মন্দিরে মেঝেতে ধারাম হয়ে পড়ে যায়। আর এদের এটা বুঝতে বাকি থাকে না যে মালি আর নেই। মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।